বিভা ক্যাফেতে এই প্রথমবার শুনবেন শায়ক আমানের কলমে গল্প। শুরু হচ্ছে শায়ক আমানের গল্প পার্ট 2। আজও বিকেলে ঠেলা গাড়ি নিয়ে মাঠের পাশে লোকটাকে এসে দাঁড়াতে দেখল সুমন্ত। একবার গামছায় কপাল মুছে একটা ছোট ঘন্টি তুলে নিয়ে টুংটুং করে বাজাতে শুরু করলো। সুমন্ত জানে ওই ঘন্টি বাজিয়ে লোকটা বাচ্চাদের ডাকছে। আওয়াজ কানে যেতেই বাচ্চাদের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। যারা ফিল্ডিং করছিল তারা এক দৌড়ে ছুটে গেল সেই গাড়ি লক্ষ্য করে। কেবল ব্যাটসম্যান একটু অসন্তুষ্ট হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলো, তারপর সেও যোগ দিল ছুটন্ত বাচ্চাগুলোর দলে। সুমন্ত এই বাচ্চাগুলোর থেকে বয়সে খানিকটা বড়, এবছর উচ্চ মাধ্যমিক দেবে। মাসখানেক হলো টিউশন আর স্কুল বন্ধ, ফলে বাড়ি থেকে তেমন বেরোনো হয় না। তাই বিকেলের দিকটায় মাঠে এসে হাঁটাহাঁটি করেও, আবার সন্ধে নামলে বাড়ি ফিরে পড়তে বসে। যে কদিন ও এখানে এসেছে রোজই চোখে পড়েছে লোকটাকে। বিকেল আর সন্ধ্যের মাঝে এই গোধূলির সময়টায় চানাচুরের গাড়ি নিয়ে মাঠে আসে লোকটা। বাচ্চাদের মধ্যে চানাচুর বিক্রি করে, তারপর আবার খোঁড়াতে খোঁড়াতে ঠেলা গাড়ি নিয়ে কোথায় যেন চলে যায়। চেহারা দেখে সুমন্তর মনে হয়েছে লোকটা অবাঙালি, সম্ভবত উত্তরপ্রদেশের লোক। এমনিতে তার চেহারাটা এমন কিছু আহামরি নয়। মাথায় একটা নোংরা কাপড়ের পট্টি বাঁধা, গোল গাল থলথলে চেহারা, গায়ে একটা আদ্দির পাঞ্জাবি, সেই সঙ্গে একটা লুঙ্গি জাতীয় পোশাক। তবে চোখ দুটো হলদে ঘোলাটে। এ ধরনের লোকজন কলকাতার রাস্তায় আকছাড় দেখা যায়। সুমন্তরও আলাদা করে চোখে পড়ত না। কেবল গতকাল বিকেলের দিকে একটা ব্যাপার খেয়াল করেছে সে, আর তারপর থেকেই তার সন্দেহটা বেড়ে উঠেছে। কাল একটু দুপুর দুপুর করেই মাঠে এসেছিল সুমন্ত। হাঁটাহাঁটি হয়ে গেছিল অনেকক্ষণ আগে, ফলে মাঠের ধারে বসে দম নিচ্ছিল সে। একসময় ঘন্টি বাজার সঙ্গে সঙ্গে ছেলেপুলের দল ছুটে গেছিল ঠেলা গাড়ির দিকে। বিস্তর হাঁটাহাঁটি করে পেটটা খালি খালি লাগছিল। খানিকটা সেজন্যই হয়তো চানাচুর খাওয়ার ইচ্ছা জাগল সুমন্তর। লোকটার জামা কাপড় ময়লাটে হলেও তার ঠেলা গাড়ির ওপর সাজানো চানাচুরের বয়ানগুলো যথেষ্ট লোভনীয়। কোনোটা হালকা মিষ্টি, কোনোটা টকটকে লাল। সেই চানাচুর একটা কাগজের ওপর ঢেলে তার ওপর মশলাপাতি আর শশা পেঁয়াজ কুচি মেখে মুখরোচক করে দেয় লোকটা। ছেলেপুলের দল আয়েশ করে সেসব খায়। আজ সুমন্তর লোভ লাগলো, তবে বাচ্চা কাচ্চার সঙ্গে গুঁতোগুঁতির স্বভাবে আসে না। একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো সে। ভিড়টা কমে এলে এগিয়ে যাবে। এই অপেক্ষা করতে করতেই ব্যাপারটা প্রথম নজরে পড়ল। লোকটা ঠোঙা ভরা চানাচুর সবকটা বাচ্চার হাতেই তুলে দিচ্ছে। বাচ্চার দলের মধ্যে জনা ছয়েক ছেলে আর দুটো বছর সাতেকের মেয়ে আছে। ভিড়ের মধ্যে সুমন্ত লক্ষ্য করল ছেলেগুলোর হাতে চানাচুর দিল লোকটা উপর থেকে। কেবল দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে হাত বাড়িয়ে দিতেই তার বাড়ানো হাতটা শক্ত করে ধরে কয়েক সেকেন্ড ঘোলাটে চোখে তাকিয়ে থাকলো মেয়েটার মুখের দিকে। বিড়বিড় করে কি যেন বলল, তারপর ধীরে ধীরে তার হাতে চানাচুরের প্যাকেট দিয়ে মাথার চুলে একবার হাত রাখল। সঙ্গে সঙ্গে মেয়েটা কিছুটা দূরে ছিটকে সরে এলো। সেই থেকেই খটকাটা লাগছিল সুমন্তর। খামোখা একটা বাচ্চা মেয়ের হাত ধরতে যাবে কেন লোকটা? অবশ্য সুমন্তর মনের ভুলও হতে পারে। হয়তো লোকটার দেশের বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, তার কথা মনে করেই বাড়তি স্নেহ জেগে উঠেছে। তাও কি যেন একটা ছিল লোকটার দৃষ্টিতে। সুমন্ত জানে
সেটা কেবল স্নেহ নয়। আজ সারাটা দিন ব্যাপারটা ভুলেই গিয়েছিল সে। ওই ঘন্টির আওয়াজটা কানে যেতেই আবার মনে পড়ে গেল ঘটনাটা। সতর্ক হয়ে উঠল সুমন্ত। আজ আবার দূর থেকে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে লাগলো। মেয়েটাকে কাল চিনে রেখেছে। দুদিকে বিনুনি করে বাঁধা চুল, গায়ের রং বেশ ফর্সা, কপালে একটা লালচে রঙের টিপ। সুমন্ত আর চোখে দৃষ্টি রাখল। একটা একটা করে বাচ্চা ঠোঙা নিয়ে পয়সা দিয়ে সরে যাচ্ছে। ক্রমশ মেয়েটা এগিয়ে গেল ঠেলাগাড়ির কাছে। সুমন্ত দৃষ্টি নিবদ্ধ করে বসে রইল। কালকের মতোই আজ আবার হাত বাড়িয়ে দিল মেয়েটা। সুমন্তর মনে হলো তার ভেতরের অস্বস্তিটা মেয়েটার ভেতরেও সঞ্চারিত হয়েছে। ছোট শরীরটা কুঁকড়ে আছে, যেন চানাচুর নেওয়ার খুব একটা ইচ্ছা তার নেই। লোকটা আবার কালকের মতো একটা হাত রাখলো মেয়েটার মাথায়। তারপর সেই হাতটা আস্তে আস্তে মেয়েটার গাল ছুঁয়ে নেমে এলো হাতের উপরে। আবার সেই ঘোলাটে দৃষ্টিতে সে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে। বাচ্চা মেয়ের কোনোই অবধি জামার হাতায় ঢাকা। হাতটা ধীরে ধীরে মৃদু চাপে টিপতে লাগলো লোকটা। তারপর একটা অন্যমনস্ক মাকড়সার মতো সেটা সরতে লাগলো বুকের দিকে। সুমন্তর মাথাটা গরম হয়ে উঠল। কতই বা বয়স হবে মেয়েটার? 7 কিংবা 8-এর বেশি নয়। এখনই ওর শরীর স্পর্শ করতে চাইছে লোকটা। পেডোফাইল। সুমন্ত উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু তার আগে ঠোঙা নিয়ে টাকা দিয়ে এক দৌড়ে মাঠের ভিতরে সরে এসেছে মেয়েটা। তার মুখটা লাল হয়ে উঠেছে। দুদিকে বেনুনি কাঁধের সামনে করে হাঁপাচ্ছে মেয়েটা। সম্ভবত এতদূর দৌড়ে এসে ক্লান্ত হয়ে পড়েছে। সুমন্ত হাতছানি দিয়ে তাকে কাছে ডাকল। মেয়েটা চানাচুর খেতে খেতে এগিয়ে গেল তার দিকে। সুমন্ত একটা হাত সামনে বাড়িয়ে দিয়ে বলল, নাম কি তোর? আমার নাম তো রিমা। আমাকে দিবি একটু? মেয়েটা কয়েকটা চানাচুরের কাঠি তুলে সুমন্তর হাতে দিল। সুমন্ত সেটা মুখে পুরে বলল, রোজ এরকম চানাচুর খাস, পেট ব্যথা হয় না? হয় না তো। চানাচুর দাদুর বউ আছে না, চানাচুর দাদুর বউ ফু দিয়ে দেয়, তাই জন্যই তো শরীর খারাপ করে না। বটে, তুই কি করে জানলি? দাদু বলেছে তো। তাই নাকি? বলেছে আমায়ও একদিন মাথায় ফু দিয়ে দেবে। সে কি, কবে বলেছে? কিসের যেন ইঙ্গিত পায় সুমন্ত। রিমা কি ভাবে, তারপর অন্যমনস্ক ভাবে বলে, আরে একদিন মাঠে না কেউ ছিল না, আমি একাই ছিলাম। চানাচুর দাদু আর আমি সেদিন অনেক অনেক গল্প করেছি। সেদিনই তো আমায় বলেছে। আচ্ছা, আর কি বলেছিল? সুমন্তর প্রশ্নের উত্তর দেওয়াতে তেমন মন নেই মেয়েটার। সে মুখের ভিতর চানাচুর পুড়তে পুড়তে বলে, বলেছে আগে টুনি লাইট বিক্রি করতো, বাড়িতে নাকি এতগুলো টুনি লাইট আছে। আমাকে তো বলেছে একদিন খেলা হয়ে গেলে আমাকে বাড়ি নিয়ে যাবে, টুনি লাইটে দেখাবে। সুমন্তর মনটা কুডাক ডেকে ওঠে। ওর ভিতরে কেউ যেন বলে ওঠে, লোকটার উদ্দেশ্য ভালো নয়। ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যেতে চায় সে। লোকটা স্পর্শ করলে সম্ভবত অস্বস্তি হয় রিমার, তবে এখনো হয়তো গুড টাচ ব্যাড টাচের ব্যাপারটা সে বুঝতে শেখেনি, তাই বড়দের কিছু বলেওনি হয়তো। মেয়েটা আবার মাঠের ভিতরের দিকে এগিয়ে গেছে। সুমন্ত দ্রুত কিছু সিদ্ধান্ত নেয়। মেয়েটার বাবা মাকে খবর দেওয়া দরকার, তবে তার আগে এই লোকটার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। একটা মেয়ে মাঠে আসা বন্ধ করলে হয়তো অন্য কোথাও গিয়ে আবার এই একই বচ্চাতে শুরু করবে। পিডোফিলিয়া তো আর রাতারাতি গচাতে পারে না কারো। উঠে দাঁড়িয়ে লোকটার দিকে এগিয়ে যায় সুমন্ত।
সে এতক্ষণে ঠেলা গাড়ির মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করেছে। সুমন্ত গলা তুলে ডেকে ওঠে তাকে। এই জানাচোর, একটু দাঁড়াবে? লোকটা পিছন ফিরে দাঁড়ায়, কাঁধের ময়লা গামছাটা দিয়ে আর একবার মুখ মুছে নেয়। সুমন্ত এগোতে এগোতে বলে, আমাকে দিন দেখি এক ঠোঙা। কত দাম? 10 रुपया, 10 টাকা। লোকটার উচ্চারণ শুনে মনে হয় হিন্দি টান থাকলেও বাংলাটা ভালোই আসে তার। সম্ভবত বহুদিন এই রাজ্যে আছে সে। লোকটা আর বাক্য ব্যয় না করে একটা স্টিলের টিনের মধ্যে চানাচুর ঢালতে থাকে। সুমন্ত একটু এদিক ওদিক দেখে নরম আলাপি গলাতেই বলে, বাচ্চাদের রোজ খেতে দেখি, ভাবলাম একদিন আমিও টেস্ট করি। লোকটা কথা বলে না, একটা মিহি সৌজন্যের হাসি খেলে যায় তার মুখে। তুমিও তো বাচ্চাই আছো। সুমন্ত অপ্রস্তুতে পড়ে, থতমত খেয়ে হুট করেই করে ফেলে প্রশ্নটা। আপনি থাকেন কোথায়? ব্রিজ के नीचे वो बस्तीতে। ও মানে ওই বাজারের পেছন দিকটায়? সুমন্ত ভেবে দেখে জায়গাটা তার বাড়ি থেকে বেশি দূরে নয়। দিনের বেলায় সামনেটায় বড় বাজার বসে, তবে সন্ধে নামার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যায় জায়গাটা। সে শুনেছে সন্ধ্যের দিকে জায়গাটা মেয়েদের জন্য তেমন সুবিধের নয়। লোকটা এতক্ষণে চানাচুর বানিয়ে ফেলেছে, সেটা এগিয়ে দেয় সুমন্তর দিকে। খানিকটা চানাচুর তুলে গলায় পুরে জোর করেই মুখে একটা তৃপ্তির আমেজ ফুটিয়ে তোলে সুমন্ত। এই যে খাসা জিনিস। নাম কি তোমার? সুমন্ত খেয়াল করে সে প্রশ্নটা করতেই একটা বিদ্যুতের ঝিলিক খেলে যায় লোকটার ঘোলাটে চোখে। যেন একটা পাল্টা সন্দেহ টানা পাচ্ছে তার মনের ভিতরে। সুমন্তকে একবার উপর থেকে নিচ অব্দি দেখে নেয় সে। কেটে কেটে উচ্চারণ করে, হীরালাল মুখুরি। বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে, টাকাটা। ও হ্যাঁ, টাকাটা। পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে লোকটা ঠেলা গাড়ির উপরে রাখে সুমন্ত। হীরালাল সেই টাকাটা হাতে তুলে একবার মাথায় ঠেকিয়ে পকেটস্থ করে। তারপর আবার ঠেলা গাড়ির চাকায় ঘড় ঘড় শব্দ তুলে হাঁটতে থাকে। সুমন্তর মনের ভেতরে বাতাস জমাট বাঁধতে থাকে। লোকটার নাম বলার আগে ইতস্তত করছিল কেন? অবশ্য নামটা ভুল বলেছে বলে মনে হলো না। সম্ভবত সুমন্তর বয়সটা জরিপ করে নিয়েই বলেছে। না, সন্দেহটা আরো দানা বাঁধছে তার। কিছু একটা খারাপ উদ্দেশ্য আছে লোকটার। সেদিন সারা সন্ধে পড়ায় মন বসল না সুমন্তর। চোখ বন্ধ করলেই বারবার ভেসে উঠতে লাগলো হীরালাল মুখুরির মুখটা। তামাটে কঠিন ভরাট একটা মুখ। কি একটা আছে তাতে, যেন একটা চাপা পড়া নিষ্ঠুরতা থেকে থেকে ছলকে ওঠে চোখের মধ্যে। তাছাড়া আজ বিকেলে আরো একটা ব্যাপার লক্ষ্য করেছে সুমন্ত। ওকে চানাচুর দেওয়ার সময় হাওয়ায় একবার লোকটার বুকের কাছে পাঞ্জাবি বেশ কিছুটা সরে গিয়েছিল। তখন সে দেখেছে লোকটার বুকের উপর কয়েকটা সাদাটে দাগ, ঠিক নখ লেগে চিড়ে গেলে যেরকম দাগ হয় সেই রকম। শুকনো দাগগুলো হলো কি করে? সুমন্ত চেষ্টা করলো জিনিসটাকে মাথা থেকে সরানোর। সামনে পরীক্ষা, এখন এসব ভাবনা চিন্তা করলে ওর পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু তাও বইয়ের পাতা ওকে কিছুতেই ভুলিয়ে রাখতে পারল না হীরালাল মুখুরির মুখ। সুমন্তর বাবা সুধাকর পুলিশে চাকরি করেন, মানিকতলা থানার সাব ডেপুটি। বাড়ি ফিরতে মোটামুটি রাত হয় তার। কাজের প্রেশার না থাকলে অবশ্য আগেই ফেরেন। আজও সন্ধ্যের আগেই বাড়ি ফিরে এলেন তিনি। সুমন্তর ঘরে একবার উঁকি দিয়ে সুধাকর দেখলেন সামনে টেবিলে বায়োলজি বইয়ের পাতা খোলা, ছেলের চোখ দেওয়ালের দিকে নিবদ্ধ। সারাক্ষণই পড়াশুনো করে সুমন্ত, খুব একটা ফাঁকি মারার অভ্যেস তার নেই। সুধাকর দরজা খুলে ছেলের টেবিলের কাছে এগিয়ে এসে বললেন, পড়তে ইচ্ছে করছে না তো একটু রেস্ট নিয়ে নে, জোর করে কি আর মন বসে? কি যেন ভাবছিল সুমন্ত। ভাবনায় বাধা পেয়ে
সে চমকে বাবার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। সুধাকরের মনে হলো সে যেন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে বলল না। আগ বাড়িয়েই প্রশ্ন করলেন সুধাকর। কি ভাবছিস বলতো? আজ বিকেলে একটা ব্যাপার ঘটেছে জানো তো বাবা। কি ব্যাপার? একটা লোক রোজ বিকেলে মাঠে চানাচুর বিক্রি করতে আসে। লোকটা একটা মেয়ের গায়ে হাত দেয়। সে কি রে? কোন লোক? লোকটার নাম হীরালাল মুকুড়ি, ব্রিজের নিচেই থাকে। হাত দেয় বলতে? কিভাবে হাত দেয়? পরের কথাগুলো বলতে একটু ইতস্তত করে সুমন্ত। ব্যাপারটা বুঝে নিয়ে সুধাকর মাথা নাড়ায়। তারপর ছেলের পিঠে একটা হাত রেখে বলে, স্নেহ করে হয়তো, ফ্যামিলি ফেলে ভিন রাজ্যে এসে থাকে ওরা, হয়তো বাড়ির ছেলে মেয়ের কথা মনে পড়ে। তুই যখন ছোট ছিলিস স্কুলের স্যারেরা আদর করে মাথায় গায়ে হাত বোলাতো না? সুমন্ত প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু থেমে যায়। আদর করে হাত বোলানো আর অসৎ উদ্দেশ্য নিয়ে হাত বোলানোর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা সুমন্ত বোঝে, কিন্তু বাবাকে সেটা বোঝানো তো মুশকিল। হাতের গতিবিধি দেখে বোঝা যায় রিমার শরীরের একটা বিশেষ জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিল সে। রিমা ছিটকে সরে যেতে হাতটা সরিয়ে নেয় হীরালাল। আর কিছু বলে না সুধাকর, নরম গলায় বলে, বাবা পুলিশে চাকরি করলে ছেলেদের এই হয়, সব কিছুতেই সন্দেহের কারণ খুঁজে পায়। তা লোকটার নাম জানলি কি করে? আমি গিয়ে কথা বলেছিলাম। কথা বলেছিলি কেন? সন্দেহ ছিল বলে। এইবারে হেসে ফেলে সুধাকর, বেশ জোরে একটা চাপড় মারে ছেলের পিঠে। আরে এইসব ভাবনা মাথা থেকে সরিয়ে এখন মন দিয়ে পড়াশুনো কর দেখি, সামনে এইচএস, সেই খেয়াল আছে? সুমন্ত দুদিকে মাথা নেড়ে দেয়। বুকের ভিতর অস্বস্তিটা নিয়ে একরকম জোর করেই বইয়ের পাতায় মনোযোগ দেয় সে। না, যেভাবেই হোক এই কটা দিন অন্তত ভুলে থাকতে হবে লোকটাকে। তবে রিমার মা বাবাকে ব্যাপারটা জানানো দরকার ছিল। মাথাটাকে শান্ত করার চেষ্টা করে সুমন্ত। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবার মনটা হালকা লাগে সুমন্তর। কালকের ঘটনাটা আজ আর মনের মধ্যে এসে বারবার বিরক্তি সৃষ্টি করছে না। খোলা মনে সকাল থেকে পড়াশোনা শুরু করে দেয় সে। ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে আর 25টা দিন বাকি। এই কদিনে যতটা পারা যায় রিভাইজ দিয়ে দিতে হবে। সারা সকাল পড়াশোনা করে দুপুরে খেয়ে দিয়ে মাথাটা বারবার ঘুমে ঢুলে এলো তার। কিছুতেই বইয়ের পাতার দিকে তাকিয়ে থাকতে পারছে না। শেষে একসময় হার মেনে ঘুমিয়ে পড়ল সুমন্ত। ঘুমটা যখন ভাঙল তখন বিকেল নামতে শুরু করছে। সে বুঝতে পারে আজ আর তার হাঁটতে যাওয়া হবে না, দেরি হয়ে গেছে। তাছাড়া সেই চানাচুরওয়ালা হীরালাল মুকরিকে দেখে মনটা আবার হয়তো ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারে। 7-5 ভেবে সে চোখ মুখ ধুয়ে আবার পড়তে বসল। ধীরে ধীরে বিকেল পেরিয়ে সন্ধে নামে। বাইরে ঝিঝি ডাকতে শুরু করে। দূরের বাড়ি ঘরের জঙ্গলের ভেতর থেকে শাঁখের আওয়াজ ভেসে আসে। সুমন্ত মনে মনে কল্পনা করে সেই মাঠটায় এখন আস্তে আস্তে ধুলোর পরত মাটির উপর ঝিমিয়ে পড়ছে। রোজকার সেই ভাঙা ঠেলাগাড়ি নিয়ে একটু একটু করে মাঠ থেকে দূরের দিকে চলে যাচ্ছে হীরালাল মুকরি। দূরে হারিয়ে যাচ্ছে তার ঘন্টির শব্দ। মনের ভিতর একটা চাপা বিষণ্ণতা ঘিরে ধরে সুমন্তকে। আজও কি বাচ্চা মেয়েটার গায়ে পিঠে হাত দিয়েছে লোকটা? রাত 9টা নাগাদ হঠাৎ করে সুমন্তর ঘরে ঢুকে এলেন সুমন্তর মা প্রিয়া। নিজের হাতের মোবাইল ফোনটা সুমন্তর দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবার সঙ্গে একটু কথা বলতো, কি যেন দরকার আছে বলছে। কি দরকার? আগে কথা তো বল। সুমন্ত চেয়ে দেখল মায়ের মুখে একটা উদ্বিগ্ন ভাব খেলা করছে।
সে বুঝতে পারল কিছু একটা ঘটেছে। ফোনটা হাতে নিয়ে কানে ঠেকাতেই ওপাশ থেকে সুধাকরের গলা ভেসে এলো। তোর মায়ের হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাচ্ছি, দেখে বলতো চিনিস কিনা। পাঠাও, কিন্তু কার ছবি? সে পরে বলছি, আগে দেখে বল চিনিস কিনা। হোয়াটসঅ্যাপ খুলতেই সে দেখল একটা ফরওয়ার্ড করা ছবি এসেছে। ছবিতে একটা বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে। তাকে দেখেই চমকে উঠল সুমন্ত। হ্যাঁ, কালকের সেই মেয়েটা, রিমা। ফোনটা আবার কানে চেপে ধরল। হ্যাঁ চিনি বাবা, কাল এর কথাই তো বলছিলাম তোমাকে। শিওর? হ্যাঁ একদম শিওর। সুমন্তর গলা কেঁপে যায়। কয়েক সেকেন্ড সময় যায়, দ্রুত প্রশ্ন আসে তারপর। তুই কাল কি বলেছিলি জানো? সেই লোকটা কোথায় থাকে? ব্রিজের নিচের বস্তিতে। লোকটার নাম হীরালাল মুকুরি। কিন্তু কেন বাবা, কি করেছে ও? পরে বলছি, এখন রাখছি। ফোনটা কেটে গেল উপাস থেকে। সুমন্তর মনের ভিতর সেই চাপা উত্তেজনা ভীষণ রকম বেড়ে উঠেছে। কাল হীরালালের ব্যাপারটা বাবা তেমন পাত্তা দেয়নি, আজ তবে এত হন্তদন্ত হয়ে ফোন করে কেন? কি হয়েছে মা? কৌতূহলী গলায় প্রশ্ন করে সে। চোখ তুলে মায়ের দিকে তাকায়। তার মুখেও একটা শোকের ছায়া নেমেছে। চাপা গলায় তিনি বললেন, মেয়েটা আজ বিকেলে মাঠে খেলতে গেছিল, তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মানে রোজ সন্ধে 6টার মধ্যে বাড়ি ফিরে আসতো। আজ 7টা অবধি না আসায় ওর বাবা মা খুঁজতে বেরোয়, দেখে মেয়ে কোথাও নেই। যারা ওর সঙ্গে খেলতো তাদের বাড়িতে গিয়ে খোঁজ করে দেখে আজ নাকি কেউ খেলতেই যায়নি। 8টার সময় পুলিশে রিপোর্ট করে ওর বাড়ির লোক। মেয়েটাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, কোথায় যে আছে। আর কিছু উত্তর দেয় না সুমন্ত, মাথাটা নামিয়ে নেয়। তুই আর এসব নিয়ে ভাবিসনি, বাবা তো দেখছে, তুই নিজের পড়ায় মন দে। কথাটা বলে ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় প্রিয়া। সুমন্তর কিন্তু ততক্ষণে সমস্ত শরীরে একটা কাঁপুনি লাগতে শুরু করেছে। কাল লোকটাকে দেখেই ওর সন্দেহ হয়েছিল, কিন্তু এত বড় ঘটনা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। নিজের ওপর ভীষণ ঘৃণা হতে লাগলো সুমন্তর। কাল কোনোভাবে রিমার বাবা মার সঙ্গে যোগাযোগ করে সবটা জানালে আজ হয়তো তাকে একা একা মাঠে খেলতে পাঠাতো না। তাছাড়া আজ যদি ও নিজে কালকের মতো নজর রাখতো লোকটার উপর, তাহলে মেয়েটাকে আর ধরে নিয়ে যেতে পারতো না লোকটা। কিন্তু এবার কি হবে? লোকটা ব্রিজের নিচে থাকে সেটা ঠিক, কিন্তু হীরালাল যে মেয়েটাকে সেখানেই নিয়ে গেছে তার তো কোনো মানে নেই। পুলিশ যদি সেখানে গিয়ে খুঁজে না পায়? সুমন্ত বুঝল ওর ভিতরের এই অপরাধ বোধ ওকে কিছুতেই শান্ত থাকতে দেবে না। বাবাও ওকে কিছুই জানাতে চান না। টেবিল থেকে সন্তর্পণে উঠে পড়ল সুমন্ত। ধীরে ধীরে দরজার কাছে এসে বাইরেটা একবার উঁকি দিয়ে দেখল। মা আপাতত নিজের ঘরে গিয়ে দরজা দিয়েছেন। ধীর পায়ে সেখানে গিয়ে দরজাটা একবার ভালো করে পরীক্ষা করে নিল। ফ্ল্যাটের দরজাটা ভেজানো ছিল, সেটা নিঃশব্দে খুলে বেরিয়ে এলো বাইরের প্যাসেজে। সিঁড়ি দিয়ে নামতে লাগলো দ্রুত। একতলায় ওর সাইকেলটা দাঁড় করানোই ছিল, সেটার উপর সওয়ার হয়ে রাস্তার একদিক লক্ষ্য করে প্যাডেল করতে শুরু করলো। দ্রুত নিঃশ্বাস পড়ছে সুমন্তর। এখান থেকে ব্রিজ অবধি যেতে মিনিট 15-র বেশি সময় লাগে না। কানের পাশে হাওয়ার বেগ বেড়ে উঠল। বারবার মনে পড়তে লাগলো হীরালাল মুকুরির বুকের ওপর ওই নখের আঁচড়ের দাগটা। কি হিংস্র, কি নিষ্ঠুর দৃষ্টি লোকটার। সুমন্তর মনে হলো আর একটু হলেই ওর চোখ দিয়ে কান্নার ধারা নামবে। রিমার কচি মুখটা ওর চোখের পাতা ভিজিয়ে দিতে লাগলো। ব্রিজের সামনে ও যখন পৌঁছল, পুলিশ তখনও এসে পৌঁছয়নি। থানা থেকে ঘুরপথে আসতে হয়। সাইকেলটা একপাশে সরিয়ে রেখে এক ছুটে বস্তির ভিতরের দিকে চলে এলো সুমন্ত। রাত এখন প্রায় 10টা বাজতে চলেছে।
এতক্ষণে জায়গাটা নির্জন হয়ে গেছে। কেবল দুপাশে স্ট্রিট ল্যাম্পের হলদে আলো বিষণ্ণতা ছড়িয়ে দিচ্ছে রাতের বাতাসে। সুমন্ত নিজের পায়ের শব্দ শুনতে পেল। কেউ যদি ওকে এখানে দেখতে পায়, ও কি উত্তর দেবে নিজেও জানে না। তবে লোকজন কাউকেই বিশেষ চোখে পড়ল না। একবার ভালো করে ভাবল সুমন্ত, হীরালাল বস্তির মধ্যে ঠিক কোন বাড়িতে থাকে তা সে জানে না। ইতস্তত খানিকটা এগোতেই ওর চোখে পড়ল একপাশে কয়েকটা লোক গোল হয়ে বসে আছে। বোধহয় সাট্টা বা জুয়া জাতীয় কিছু খেলছে। চাপা একটা গুঞ্জন ভেসে এলো তাদের মাঝখান থেকে। কিস্তির শব্দ কানে এলো। মনে জোর এনে সেদিকে এগিয়ে গেল সুমন্ত। খসখসে গলায় ডাক দিল, দাদা শুনছেন? কড়া মদের গন্ধ ভেসে আসছে। সেই সঙ্গে একটা মিহি ধোঁয়া ছড়িয়ে পড়ছে বাতাসে। এই গন্ধটা সুমন্ত চেনে। লোকগুলো গাঁজা টানছে। ঢুলু ঢুলু চোখে একজন ফিরে তাকালো ওর দিকে। লোকটার মুখটা ভালো করে বোঝা গেল না। ভারী নেশাড়ু গলায় হেঁকে উত্তর দিল লোকটা, কে বে? হীরালাল কোথায় থাকে একটু বলবেন? হীরালাল? শব্দটাকে জিভের উপর একটু খেলিয়ে নিল লোকটা। वो पगला वो तो साला। কি যেন একটা বলতে গিয়েও থেমে গেল লোকটা। ওই সামনে, ওই দিকে বলে একটা হাত একদিকে বাড়িয়ে দিল। সুমন্ত হাতের সোজাসুজি তাকিয়ে দেখল দু তিনটে ঝুপড়ি পাশাপাশি আছে সেখানে। তার মধ্যে ঠিক কোন ঝুপড়িটা বোঝালো কে জানে। তবে আর কথা না বাড়িয়ে সে এগিয়ে গেল সেই ঘরগুলোর দিকেই। তিনটে ঘরের একটার মধ্যে একটা টিমটিমে আলো জ্বলছে। বাইরে দরমার দেওয়ালের মধ্যে কিছু টুনি লাইট জড়ানো আছে। তার মধ্যে বেশিরভাগই খারাপ হয়ে গেছে। রাতের অন্ধকারে খান দশেক টুনি মিটমিট করে জ্বলছে নিচ্ছে। ওর মনে পড়ল হীরালাল বলেছিল ওর টুনি লাইটের ব্যবসা ছিল। ওইটাই তাহলে হীরালাল মুকরির ঘর। ওর ভেতরেই কি তবে রিমা আছে? কি অবস্থায় আছে? সেদিকে এগোতে এগোতে একটা মৃদু শব্দ কানে এলো সুমন্তর। বস্তিতে ঢোকার জায়গায় একটা গাড়ির আওয়াজ হয়েছে। সেই সঙ্গে কিছু মানুষের গুঞ্জন শোনা যাচ্ছে। পুলিশ তার মানে বস্তিতে ঢুকেছে। গাঁজাখোর লোকগুলো নির্ঘাত উঠে পালিয়েছে এতক্ষণে। এক ছোটে ঝুপড়িটার কাছে পৌঁছে গেল সুমন্ত। কঞ্চি দিয়ে তৈরি দরজাটা, তার ভিতরের দিকে একটা বস্তা জাতীয় কাপড় জড়ানো, ফলে ঘরের ভিতরের দিকটা দেখা যাচ্ছে না। তবে দরজার ফাঁক দিয়ে একটা সাদাটে ফিকে আলো আসছে। নিঃশ্বাস প্রায় বন্ধ করে সেখানেই চোখ রাখল সুমন্ত, এবং রাখতেই চমকে উঠল সে। ঝুপড়ির একদিকের কোণে একটা নোংরা খাটিয়া পাতা আছে। তার উপর কয়েকটা ছেঁড়া ছেঁড়া কাপড় জড়ো করে গদি জাতীয় কিছু বানিয়ে নেওয়া। সেই গদির উপরে শুয়ে আছে রিমা, সম্ভবত অচেতন, এবং তার সমস্ত শরীরে হাত বুলাচ্ছে একটা মাঝবয়সী লোক। হ্যাঁ, হীরালাল মুকরি। আস্তে আস্তে রিমার জামার হাতাটা উপরে টেনে কাঁধ অবধি তুলল সে। ধপধপে ফর্সা নরম হাতটা বেরিয়ে এলো। কিছুক্ষণ সেদিকে চেয়ে রইল হীরালাল। চোখ দুটো এখন দেখা যাচ্ছে না, কিন্তু সুমন্ত জানে লোভে চকচক করছে হলদে চোখ দুটো। সেদিক থেকে সরে এসে অন্য হাতাটাও কাঁধ অবধি তুলে দিল সে। ক্রমশ তার হাত নেমে এলো রিমার কোমরের কাছে। জামার নিচটা ধরে একটু উপরে তুলে দিল হীরালাল। তারপর তার আঙুল নেমে এলো প্যান্টের ইলাস্টিকের উপরে। আর থাকতে পারল না সুমন্ত। নিজের পেশির উপরে নিয়ন্ত্রণ হারিয়ে গেছে তার। ঘৃণা, ভয় আর বিস্ময় মিশে তার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে দরজার দিকে ফিরে তাকালো হীরালাল।
আসরিক ক্ষিপ্রতায় ছিটকে দরজার কাছে সরে এলো সে। দরজাটা টেনে খুলেই খামচে ধরল সুমন্তর জামার কলারের কাজটা। দেশওয়ালি ভাষায় কি একটা কদর্য খিস্তি বেরিয়ে এলো তার মুখ থেকে। সুমন্ত নড়ার সময় পেল না, মুহূর্তে তাকে মেঝের উপর আছড়ে ফেলল হীরালাল। কুৎসিত মুখ থেকে কথার সঙ্গে মিশে থুতু বেরিয়ে এলো তার। साले बेवकूफ, क्यों आया इधर? কথা বলতে পারল না সুমন্ত। একবার তার চোখ গিয়ে পড়ল রিমার অচৈতন্য দেহের উপরে। জামাটা নাভির কাছে রোল করে তোলা, কোমর থেকে একটা কালো রঙের কার দেখা যাচ্ছে, একরকম দাগা। ছোটবেলায় সুমন্তও পড়ত। एकदम आवाज করবি না, নইলে ঘরের এক কোণ থেকে একটা পাথর তুলে নিল হীরালাল। এই পাথর দিয়ে তোর মাথা থেতলে দেব সালে। মাটির উপরে পড়ায় পিঠে মারাত্মক চোট লেগেছে সুমন্তর। সে ব্যথায় কোকিয়ে উঠল। লোকটা আবার এগিয়ে গেল রিমার অবচেতন দেহের কাছে। উন্মুক্ত কোমরের উপরে নেমে এলো হাতটা। সেই কালো কারটা ধরে টানছে লোকটা। হিংস্র পশুর মতো ছিঁড়ে ফেলতে চাইছে সেটাকে। হাত দিয়ে কাজ না হতে দাঁত নামিয়ে আনলো সে। রিমার পেট স্পর্শ করে গেল হীরালালের ঠোঁট। ঠিক এই সময় বাইরের দরজাটা ভেঙে পড়ল। দুজন কনস্টেবল ঝড়ের মতো ভিতরে এসে ঢুকল। তাদের সঙ্গে সঙ্গে একজন সাব ইন্সপেক্টর নিয়ে সুধাকর। তাদের দুজনের হাতেই বন্দুক। সেটা শটান তাক করা আছে হীরালালের দিকে। মেঝের দিকে তাকিয়ে সুমন্তকে দেখেই চমকে উঠল সুধাকর। মুখ দিয়ে অজ্ঞাতেই বেরিয়ে এলো, তুই? সে কথাটা শেষ করার আগেই কনস্টেবলগুলো লাঠির ঘা বসিয়েছে হীরালালের পিঠে। মুহুর্মুহু নেমে আসতে শুরু করেছে আঘাত। হীরালাল নিজের মাথায় দুটো হাত রেখে কোনো রকমে মাথা বাঁচানোর চেষ্টা করছে। সুধাকরের সঙ্গের অফিসারটি এগিয়ে গিয়ে নিরস্ত করে তাদের। ওকে এনাফ, স্টপ ইট নাও। নির্দেশ পেয়ে দুদিকে সরে দাঁড়ায় লোক দুটো। সুধাকর এগিয়ে গিয়ে একবার রিমার নাড়ি টিপে ধরে। সারা শরীরে চোখ বুলিয়ে নিয়ে বলে, ক্লোরোফর্ম দিয়ে সেন্সলেস করেছে। পেট আর হাতের কাছে জামাটা নিচে নামিয়ে দেয় সে। ও থাকা। আই শুয়োরের বাচ্চা, থানায় চল এবার। তোর সব চলুনি মিটিয়ে দেব। নিজের মেয়েটাকে পুড়িয়ে মেরে। কনস্টেবলগুলো একটা হাত কড়া পরিয়ে দেয় হীরালালের হাতে। পেটে আবার একটা রডের গুঁতো খেয়ে মেঝের উপরে বসে পড়ে সে। সুধাকরের ফোনটা বেজে ওঠে। সেটা কানে লাগিয়ে কার সঙ্গে যেন কথা বলতে থাকে সে। হ্যাঁ স্যার, কট হিম রেড হ্যান্ডেড। না, মেয়েটা আনহার্মড, তবে আরেকটু দেরি হলেই বিপদ হয়ে যেত। হ্যাঁ স্যার, আমরা ওর নামটা নিয়ে খোঁজ নিয়েছি। লোকটা ইউপি থেকে পালিয়ে এসে এখানে গা ঢাকা দিয়েছিল। নিজের মেয়েকে পুড়িয়ে মেরেছিল। হ্যাঁ স্যার, অনার কিলিং। হ্যাঁ, তারপর ইন্সপেক্টিং অফিসারকে ছুরি মেরে ফেরার হয়। হ্যাঁ, ওকে স্যার, ওকে। ফোনটা রেখে দিয়ে এবার ছেলের দিকে তাকায় সুধাকর। তার গালেও সজোরে একটা থাপ্পড় নেমে আসে। এইরকম ডেপমি যদি আর কোনোদিন দেখেছি, পিটিয়ে তোমার চামড়া তুলে দেবো আমি। মাথা নামিয়ে নেয় সুমন্ত। সুধাকর উঠে দাঁড়িয়ে কনস্টেবল দুজনকে নির্দেশ দেয় হীরালালকে বাইরে নিয়ে যেতে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় লোকটা। দরজার দিকে এক পায়ে গিয়ে আসে সে। আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খেলে যায় তার শরীরে। রিমার অবচেতন শরীরের উপর আবার ঝাঁপিয়ে পড়ে সে। দাঁত দিয়ে আবার কামড়ে ধরে তার কোমরের কাঠটাকে। কনস্টেবল দুজন কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে গেছিল। পরক্ষণেই তাদের লাঠির বাড়ি নেমে আসে লোকটার মাথার উপরে। মাথা ফেটে সরু রক্তের ধারা নামে। তাও কাঠটা ছাড়ে না সে। মুখ দিয়ে গড়গড় করে হিংস্র গর্জন বেরিয়ে আসতে থাকে তার। যেন এই সমস্ত যন্ত্রণার বিনিময়ে কাঠটাকে ধ্বংস করে ফেলতে চায়। বেশ কয়েকবার লাঠির আঘাতের পর আবার মেঝের উপরে লুটিয়ে পড়ে হীরালাল।
তার সমস্ত মুখ ভেসে যাচ্ছে রক্তে। তার মধ্যেও এক বিজয়ীর হাসি খেলা করছে সে মুখে। দাঁতের ফাঁকে ধরা আছে সেই কার্ডটা। সেটা রিমার শরীর থেকে ছিঁড়ে এনেছে সে। সুধাকর অবাক হয়ে বলে, এ শালা পাগল নাকি? কি আছে এই দড়িটা? আমার কিন্তু খটকা লাগছে স্যার। মেয়েটাকে কিডন্যাপ করেছে 6:30 আর এখন বাজে 10টা। যদি ওর মেয়েটাকে রেপ করার ইচ্ছা থাকতো তাহলে এতক্ষণ খামোখা করছিল রে কি? ভালো করে রিমার মুখের দিকে তাকায় সুধাকর। হঠাৎ খেয়াল করে মেয়েটার মুখে একটা কালির দাগ লেপটে আছে। কপালের টিপটা গায়েব। কালির দাগটা দিয়ে সম্ভবত রিমার ঠোঁটের পাশে একটা তিল এঁকেছিল হীরালাল। এক্ষুনি সে হামলে পড়ায় তিলটা ঘেঁটে গেছে। সুমন্ত অবাক হয়ে চেয়ে আছে হীরালালের মুখের দিকে। রক্তে ভেসে যাওয়া মুখে কিছু অক্ষম অভিব্যক্তি খেলা করে যাচ্ছে বারবার। লোকটা খুশি হয়েছে নাকি যন্ত্রণা পাচ্ছে সে বুঝতে পারে না। থু থু করে কার্ডটা মুখ থেকে ফেলে দেয় হীরালাল। সুমন্তর মুখের দিকে চোখ পড়ে তার। লাল ঠোঁটগুলো দুপাশে ফাঁক হয়। একটা করুণ হাসি হাসছে সে। পিঠে লেগেছে হুজুর, আমাকে মাফ করে দিন হুজুর। আপনি আপনি সত্যিই খুন করেছেন? কাঁপা কাঁপা গলায় সুমন্ত জিজ্ঞেস করে। লোকটা উপরে নিচে মাথা নাড়ে, তারপর ফিসফিসে গলায় বলে, হ্যাঁ করেছি করেছি। যদি ভগবান ফের মौका দেয় তো ফের করব। এগিয়ে এসে কার্ডটা হাতে তুলে নেয় সুধাকর। সেটা উল্টে পাল্টে দেখে সামনে তুলে ধরে বলে, কি আছে এতে? কেন ছিঁড়তে চাইছিলি এটা? আমি আমি এই চোরের বাচ্চা! আমরা কিছু বুঝি না ভেবেছিস না? এখন নিজেকে পাগল প্রমাণ করে অ্যাটেম্পটেড রেপের শাস্তি কমাতে চাইছিস? তার পেটের উপরে সজোরে লাথি মারে সুধাকর। লোকটা অবাক হয়ে তাকায় সুধাকরের মুখের দিকে। আমি বেটিয়াকে রেপ করতে চাইনি সাহেব। তাহলে কেন তুলে এনেছিলি এখানে? ভগবান না করুক বেটিয়ার যদি কোনোদিন রেপ হয়ে যায় তাহলে ও যাতে জাস্টিস পায় ওর ব্যবস্থাই করছিলাম সাহেব। সুধাকর আর কিছু বলে না। লোকটা হাত করা শুদ্ধ হাতটা দিয়ে একবার মুখ থেকে রক্ত মোছার চেষ্টা করে, তারপর বলে, আমার বেটিয়া যাকে আমি বুড়িয়ে মেরেছি তার উমর খুলিয়ার মতোই ছিল, দেখতে भी एकदम सेम टू सेम। না হলে আমার কিছু যেত আসতো না সাহেব, কসম সে। লোকটার চোখ দুটো হারিয়ে গেছে ঘরের ভিতরে টিম টিম করে জ্বলতে থাকা টিউবলাইটের আলোয়। यूपी में আমার যে ঘর ছিল তাতে টয়লেট ছিল না। বেটিয়াকে রাতে পেশাব ফেলে অনেক দূরে पैदल যেতে হতো। একদিন আমি ঘুমাচ্ছিলাম, কখন উঠে সে বেরিয়ে গেছে আমি বুঝতে পারিনি। এক সময় ঘরের বাইরে হল্লা গুল্লাতে আমার ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম ঘরের পাশেই মাঠে আগ লেগে গেছে। আমি কিছু না ভেবে বেরিয়ে গেলাম। বেটিয়ার জন্য টেনশন হলো খুব। মাঠে গিয়ে দেখলাম কি আগুন লেগেছে একটা বডিতে, একটা মেয়ের বডিতে। বডি জবের ভিতরে পড়েছিল, আমার বেটিয়ার বডি। জানেন সাহেব, যারা ওকে রেপ করেছিল তারা সব কপড়া বপড়া খুলে নিয়েছিল, শুধু একটা জিনিস খোলেনি, পট্টু। পট্টু কি জিনিস আপনারা জানেন না। আমাদের यूपी में স্কুলের বাচ্চা কাচ্চাকে একটা রঙিন ধাগা পরে থাকতে হয়।
যারা উঁচু জাত তাদের লাল ধাগা, আর আমরা যারা দলিত তাদের জন্য হারা ধাগা, যাতে উঁচু জাতের সঙ্গে নিচু জাতের লোককে আলাদা করে নেওয়া যায়, মিলেমিশে না যায়। তাই এই ব্যবস্থা। आदमी तो काय जात लिखे जन्माए ना साहब, वो काम तो गवर्नमेंट करे दे। হীরালাল মুকুটের মুখের রক্তে এবার নোনা জল এসে মেশে। পুলিশ বেটিয়ার লাশ যখন উদ্ধার করে তখন ওর শরীর में सिर्फ वो पट्टू রয়ে গেছে, हरा पट्टू। पुलिस বুঝতে পারে কি विक्टिम दलित আছে, নিচু জাত, আর যে হারামি লোক রেপ করেছে তারা উঁচু জাত। पुलिस डेड बॉडी में आग लगिए दे, सब आइडेंटिफिकेशन मिटे जाए साहब, सब आइडेंटिफिकेशन मिटे जाए। আমি মাঠে বেটিয়ার জ্বলা हुआ লাশের সামনে দাঁড়িয়েছিলাম। পুলিশ এসে আমাকে গ্রেফতার করে নিল, বলল কি ওনার কিলিং, বেটিয়াকে আমি পুড়িয়ে মেরেছি। अब सोचे बाबू, रेपिस्टরা যদি पट्टू भी খুলে নিত, वो पट्टू যদি না থাকতো তাহলে পুলিশ বুঝতে भी পাতো না বডি উঁচু জাত কি নিচু জাতের। আমার বিটিয়া জাস্টিস পেত। কি বলেন সাহেব, বলেন সাহেব, আমার বিটিয়া জাস্টিস পেত না? টেবিলের উপর পড়ে থাকা রিমার দিকে তাকায় হীরালাল। ये बिटिया একেবারে আমার বিটিয়া রাম সগল, তাই ওর গায়ে হাত দিয়ে দেখতাম ওর শরীরে কোথাও ধাগা আছে কিনা। আমার ভয় লাগতো, বলতে भी পারতাম না। আজ বুঝলাম কি ওর কমর में ধাগা আছে। আমার ভয় আর বেড়ে গেল। ওকে বাড়ি নিয়ে এলাম, কত গল্প করলাম, আমার দেশের গল্প, আমার বিটিয়ার গল্প। ও খুব খুশি ছিল। ওকে টুনি লাইট দেখালাম। ফের ফের মুখ থেকে এখনো রক্ত বেরিয়ে চলেছে হীরালালের। গলার স্বর এতক্ষণে ক্ষীণ হয়ে এসেছে, মাথাটা বুকের উপরে ছিমিয়ে পড়েছে। এক মোহময় হাসি ছড়িয়ে পড়েছে তার মুখ জুড়ে। এখনো তীব্র আলোর দিকে চেয়ে আছে সে। জানেন বাবু, ধর্ম জিনিসটা এক সময় মানুষকে ভালো কাজ শেখাতো, মিলজুল কে বেঁচে থাকা শেখাতো। लेकिन এখন ধর্ম আদমিকে শুধু আইডেন্টিফিকেশন শেখায়। কাকে খুন করা জায়েজ, কার জাস্টিস পাওয়া জায়েজ, কার থেকে দূরে থাকা জরুরি, কার জন্য हमदर्दी জরুরি, কার রেপ হলে পুলিশ অপরাধীকে সাজা দিবে, কার হলে দিবে না, এই সবের আইডেন্টিফিকেশন। আমি শুধু বেটিয়ার বডি থেকে ও আইডেন্টিফিকেশন সরিয়ে দিতে চেয়েছিলাম, বাস। আধ ঘন্টা পরে ঘর থেকে বেরিয়ে এলো সুধাকর, তার সঙ্গে সঙ্গে সুমন্ত। কনস্টেবলদের একজনের কাঁধে রিমার দেহটা। এখনো জ্ঞান ফেরেনি তার। রাত আরো ঘন হয়ে আসছে। বাবার সঙ্গে খানিক দূর হেঁটে এসে আবার সেই ঝুপড়িটার দিকে ফিরে তাকালো সুমন্ত। বোটকা গন্ধ নাকে আসছে কোথা থেকে। একটা ভারী হাওয়া বইছে, সেই হাওয়ায় ঝুপড়ির চটের কাপড় উঠছে। সেদিকে তাকিয়ে
ভারী অদ্ভুত এক খেয়াল মাথায় এলো সুমন্তর। ঝুপড়ির গা জুড়ে পিছিয়ে থাকা বিন্দু বিন্দু টুনি লাইটগুলো যেন এক অজানা ভারতবর্ষের মানচিত্র ফুটিয়ে তুলেছে। হীরালাল মুকুরির ঝুপড়ির গায়ে লেগে থাকা ভারতবর্ষ অদ্ভুত রঙিন এক দেশ, নানা রঙের আলোয় সাজানো। কেবল তার সিংহভাগ রং আর জ্বলছে না, তারা খারাপ হয়ে হারিয়ে গেছে রাতের অন্ধকারে। শুনছিলেন শায়ক আমানের গল্প পার্ট 2। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন: সুমন্তর চরিত্রে দেবদত্ত, সুমন্তর বাবা ও মায়ের চরিত্রে যথাক্রমে নিহারেন্দু ও সায়নী, ছোট্ট রিমার চরিত্রে দিগন্তিকা এবং গল্প পাঠে হীরালালের ভূমিকায় ও অন্যান্য চরিত্রে আমি তমাল। মিক্সিং ও মাস্টারিংয়ে সায়ন, পোস্টার ডিজাইনিংয়ে কৃষ্ণেন্দু, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।